নয়াদিল্লির রাত তখন নরম হাওয়ায় ঢেকে আছে। দক্ষিণ ব্লকের জানালাগুলোতে আলো জ্বলছে একটার পর একটা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের করিডোরে নিস্তব্ধতা, তবুও কোথাও একটা ভৌতিক চাপা ফিসফিসানি। বাংলাদেশকে যে F-17 দিচ্ছে পাকিস্তান, এই একটি বাক্য যেন দক্ষিণ এশিয়ার ক্ষমতার সমীকরণ বদলে দিল। ভারতের গোয়েন্দা দপ্তর এর জরুরি রিপোর্ট হাতে নিয়ে বসে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। কফির কাপ ঠান্ডা হয়ে গেছে, মোদির চোখে ঘুম নেই। স্ক্রিনে ভেসে উঠছে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের ছবি। ঝকঝকে এক নতুন হ্যাঙ্গারে সারি সারি যে F-17 থান্ডার ব্লক 3 ফাইটার জেট, আর সেই তালিকায় ঢাকার নাম লেখা স্পষ্ট অক্ষরে। দোভাল নিচু স্বরে বলেন, স্যার, যদি এই খবর সত্যি হয় তাহলে দক্ষিণ এশিয়ার ব্যালেন্স সম্পূর্ণ পাল্টে যাবে। মোদির কণ্ঠ গম্ভীর। তাহলে এটাকে ঠেকাতে হবে যেভাবেই হোক। কিন্তু এই গল্পের শুরু পাকিস্তানের কামরা শহরে, যেখানে রাতের ভেতর গর্জে উঠছে নতুন এক ইঞ্জিনের শব্দ, ইতিহাসের এক নতুন অধ্যায় নিয়ে। মে মাসের সেই সংঘাতের পর পাকিস্তান যখন ভারতের আধুনিক জেটকে গুড়িয়ে দেয়, তখন থেকেই বিশ্বের নজর পড়ে এক নামের দিকে, যে F-17। চীনের সহায়তায় পাকিস্তানের তৈরি এই লাইট মাল্টিরোল জেট এখন হয়ে উঠেছে তৃতীয় বিশ্বের মডার্ন ওয়ারফেয়ারের প্রতীক। ইন্দোনেশিয়া, সৌদি আরব, আজারবাইজান, লিবিয়া, সুদান সব দেশ একের পর এক অর্ডার দিচ্ছে। আর খবর আসছে যে বাংলাদেশও নাকি এই তালিকায় যোগ দিতে যাচ্ছে। দক্ষিণ ব্লক কাঁপিয়ে দেয় সেই রিপোর্ট। পাকিস্তানি প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেন, এটা কেবল একটি যুদ্ধ বিমান নয়, এটা আমাদের আত্মনির্ভরতার প্রতীক। আর আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যে F-17 থান্ডার ব্লক 3 এখন বিশ্বের সবচেয়ে কস্ট ইফেক্টিভ কিন্তু ব্যাটল টেস্টেড ফাইটার। প্রাক্তন এয়ার কমোডোর আব্বাস পেটিওয়ালা এক সাক্ষাৎকারে বলেন, যে কোনো দেশ যখন যুদ্ধবিমান কেনে প্রথমে দেখে এর যুদ্ধের ইতিহাস। যে F-17 বহুবার প্রমাণ করেছে যে এটি শুধু উঠতে পারে না, জিততেও পারে। যে F-17 থান্ডার ব্লক 3 এমন এক জেট যা 200 কিলোমিটার দূর থেকে শত্রু বিমানের অবস্থান শনাক্ত করতে পারে। এর অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান্ড রাডার প্রযুক্তি, নতুন বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ BVR মিসাইল সিস্টেম এবং নেক্সট জোন অ্যাভিওনিক্স সব মিলিয়ে এটি পাকিস্তানের এক আকাশ সীমা বিকল্প। সবচেয়ে বড় কথা, এই জেটের দাম মাত্র $25 থেকে $30 মিলিয়ন, যেখানে আমেরিকান বা ইউরোপীয় সমমানের জেটের দাম $70 থেকে $90 মিলিয়ন। অর্থাৎ এক F-16 বা রাফালের দামে পাকিস্তান বানাতে পারে 3টি থান্ডার। এখন বাংলাদেশ যদি এই ফাইটার নেয়, তাহলে দক্ষিণ এশিয়ার এয়ার ব্যালেন্সে প্রথমবারের মতো ডাবল ফ্রন্ট থ্রেট তৈরি হবে ভারতের জন্য। একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ। দিল্লির প্রতিরক্ষা বিশেষজ্ঞ কর্নেল অনিল ভাট বলেছেন, বাংলাদেশ যদি চীনের সহায়তায় যে F-17 নেয়, তাহলে ভারতের পূর্ব আকাশপথ আর নিরাপদ থাকবে না। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স কামরা, এই নাম এখন আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পে এক আলোচনার কেন্দ্র। টাইমস অফ ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তান বছরে 24টি জেট তৈরি করত, এখন তারা সেটা বাড়িয়ে 55টি জেট বছরে তৈরির প্রস্তুতি নিয়েছে। নতুন এক্সপোর্ট ফোকাসড প্রোডাকশন লাইন তৈরি হচ্ছে, যা শুধু বিদেশি অর্ডার পূরণ করবে। আজারবাইজানের সঙ্গে $4.6 বিলিয়ন চুক্তি, লিবিয়ার সঙ্গে 16 জেটের ডিল, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের অর্ডার, সব মিলিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের নতুন বিপ্লব। পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমাদের লক্ষ্য শুধু অস্ত্র বিক্রি নয়, একটি ব্র্যান্ড তৈরি করা, মেড ইন পাকিস্তান। আর এই ব্র্যান্ডের তালিকায় এখন বাংলাদেশের নাম। ঢাকা আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, কিন্তু কূটনৈতিক সূত্রে জানা গেছে যে F-17 থান্ডার ব্লক 3 কেনার প্রাথমিক আলোচনা চলছে। বাংলাদেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন, আমরা এমন ফাইটার চাই যা শুধু উড়বে না, দেশের প্রতিরক্ষায় আত্মনির্ভরতা দেবে। এমন সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয়, তাহলে ভারতের স্ট্র্যাটেজিক বাফার ভেঙে পড়বে। কারণ যে F-17 শুধু একটি জেট নয়, এটি চীন, পাকিস্তান, বাংলাদেশ ত্রিভুজের প্রতীক। দিল্লি জানে এই চুক্তি মানে হলো চীনের প্রযুক্তি সরাসরি ঢুকছে বাংলাদেশের এয়ারফোর্সে, আর সেটাই মোদী সরকারের সবচেয়ে বড় আতঙ্ক। ভারত একসময় বিশ্বাস করত তার প্রতিরক্ষা প্রভাব কেউ ছুঁতে পারবে না, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। পাকিস্তানের হাতে আছে ব্যাটল টেস্টেড যে F-17 থান্ডার ব্লক 3, চীনের হাতে আছে J-10C, বাংলাদেশের হাতে আসতে পারে নতুন প্রজন্মের ফাইটার। আর ভারতের নিজস্ব তেজস এখনো পুরোপুরি যুদ্ধোপযোগী নয়। নিরপেক্ষ প্রতিরক্ষা পত্রিকা মন্তব্য করেছে, তেজসের 4 বছর সময় লেগেছে উঠতে, আর যে F-17 থান্ডার ব্লক 3 4 বছরের মধ্যে প্রমাণ করেছে এটা আকাশের রাজা। এটাই দক্ষিণ এশিয়ার নতুন বাস্তবতা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসে আছেন একটি ফাইল হাতে, সামনে লেখা বাংলাদেশ পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা ঝুঁকি মূল্যায়ন। চারপাশে নীরবতা। প্রতিরক্ষা সচিব বললেন, স্যার, এটা কেবল বিমান কেনা নয়, এটা এক নতুন কূটনৈতিক ফ্রন্ট। ওই সময় দূরে ইসলামাবাদের কামরায় আরেকটি বিমান রোল আউট হচ্ছে। বাংলাদেশের পতাকা স্টিকারে ঢাকা নতুন JF-17 থান্ডার। ইঞ্জিনের শব্দে কেঁপে উঠছে রাতের বাতাস। ঢাকার আকাশে রাত নেমেছে। কুর্মিটোলার এয়ারবেসে লাল সবুজ পতাকার নিচে দাঁড়িয়ে কিছু তরুণ এয়ারফোর্স অফিসার তাকিয়ে আছে পশ্চিমের দিকে। একজন চুপচাপ বলল, স্যার, যদি একদিন আমাদের বুকে ওরাও ভয় পায়। সিনিয়র অফিসার হেসে উত্তর দিলেন, সেই দিন আসছে। দূর আকাশে এক বিমানের শব্দ, হয়তো কেবল স্বপ্নের, কিন্তু সেই শব্দে যেন লুকিয়ে আছে এক নতুন যুগের বার্তা। বাংলাদেশ আর কারো গোলাম নয়, নিজের আকাশ, নিজের শক্তি, নিজের সম্মান। ভোরের আলো তখনও পুরোপুরি নামেনি পাহাড়ে। পার্বত্য চট্টগ্রামের জঙ্গলের গা ঘেঁষে নেমে এসেছে কুয়াশা। ভেজা বাতাসে পাতা কাঁপছে হালকা। দূরে কোথাও এক ঝাঁক পাখি উড়ে গেল চিৎকার করে। নিচের পাথুরে পথে নিঃশব্দে এগিয়ে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল। কেউ কথা বলছে না, শুধু বুটের শব্দে মাটি কেঁপে উঠছে। হঠাৎ দূরের পাহাড়ি ঢালে গুলির শব্দ। সেকেন্ডের মধ্যে নেমে এলো আতঙ্ক। কিছু বোঝার আগেই এক বিস্ফোরণ। ভূমি কাঁপিয়ে দিচ্ছে যেন। জঙ্গলের ভেতর ধোঁয়া ছড়িয়ে পড়ছে। পাখিরা আতঙ্কে উড়ে যাচ্ছে আকাশে। এক সৈনিক রেডিও ধরে চিৎকার করে উঠল, স্যার, অ্যাম্বুশ, IED ব্লাস্ট। যেখানে অ্যাটাক হেলিকপ্টার থাকলে হয়তো মুহূর্তের মধ্যেই পাহাড়ের ওপর থেকে পাল্টা আঘাত আসত, সেনাদের ক্ষয়ক্ষতি কমানো যেত। কিন্তু সেটাই বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতি। দ্রুত আকাশ থেকে প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা নেই। আজ থেকে ঠিক কয়েক মাস পর সেই ঘাটতি পূরণ হতে চলেছে। বাংলাদেশের ভূগোলের সবচেয়ে জটিল অঞ্চল হল পার্বত্য চট্টগ্রাম। পাহাড়, জঙ্গল, উপত্যকা, এই অঞ্চল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয়, কৌশলগত গুরুত্বপূর্ণ এক দুর্গও বটে। এখানেই বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর গোপন ঘাঁটি। পাহাড়ের গহীনে প্রশিক্ষণ শিবির এবং বহু বছর ধরে সক্রিয় গেরিলা তৎপরতা। এখানে কোনো অভিযান মানে সরাসরি মৃত্যুর মুখোমুখি যাওয়া। কারণ এই অঞ্চলে সেনা পাঠানো মানে পাহাড়ে ঘেরা শত্রুর এলাকায় ঢুকে পড়া। পদাতিক বাহিনীকে প্রতিটি টিলায় লড়তে হয়, প্রায় অন্ধকারে। একজন অবসরপ্রাপ্ত মেজর বলেছিলেন, এখানে আপনি পা ফেললেই শত্রু বুঝে যায় তারা উপরে, আপনি নিচে। এই অবস্থায় আকাশ থেকে আঘাত বা অ্যাটাক হেলিকপ্টার সাপোর্ট না থাকলে সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি অনিবার্য। সাম্প্রতিক বছরগুলোতে পার্বত্য এলাকায় বহুবার সেনারা IED বিস্ফোরণে আহত হয়েছেন। প্রতিবারই প্রশ্ন উঠেছে, কেন এখনও বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আধুনিক অ্যাটাক হেলিকপ্টার নেই? অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলেছে। বাংলাদেশ সরকার ফোর্সেস গোল 2030-এর অধীনে তুরস্কের তৈরি T-129 অ্যাটাক হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে। চুক্তির পরিমাণ $600 মিলিয়ন, বাংলাদেশের মুদ্রায় প্রায় 733 কোটি টাকা। চুক্তিটি হয়েছে GWG গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে, যেখানে শুধু হেলিকপ্টার নয়, প্রশিক্ষণ, অস্ত্র, রক্ষণাবেক্ষণ ও লজিস্টিক সাপোর্ট সহ সম্পূর্ণ প্যাকেজ থাকবে। প্রথম ধাপে 6টি হেলিকপ্টার আসবে, পরবর্তী ধাপে আরও 2টি যোগ হতে পারে। এই হেলিকপ্টারগুলো তৈরি করেছে তুরস্কের TAI, টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ, যা বিশ্বের অন্যতম আধুনিক অ্যাটাক হেলিকপ্টার নির্মাতা সংস্থা। এতে ব্যবহৃত ইঞ্জিন মার্কিন প্রেট অ্যান্ড হুইটনি কোম্পানির সরবরাহ করা। তাই যুক্তরাষ্ট্রের অনুমতি না থাকলে এই চুক্তি সম্ভব ছিল না। পাকিস্তান এই একই হেলিকপ্টার নিতে চাইলেও 2018 সালে যুক্তরাষ্ট্র ইঞ্জিন রপ্তানির অনুমতি দেয়নি। কিন্তু বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র এবার সবুজ সংকেত দিয়েছে। এটা শুধু সামরিক নয়, কূটনৈতিক ক্ষেত্রেও এক বিরাট অগ্রগতি। প্রতিটি T-129 হেলিকপ্টারের আনুমানিক মূল্য দাম প্রায় $35 মিলিয়ন। তাহলে 600 মিলিয়ন কেন? কারণ এটি শুধুই ক্রয় নয়, বরং একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা অবকাঠামো তৈরির বিনিয়োগ। এর মধ্যে থাকছে হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, অস্ত্র ও মিসাইল প্যাকেজ, তুর্কি প্রশিক্ষকদের সহায়তায় পাইলট প্রশিক্ষণ, স্পেয়ার পার্টস ও টেকনিক্যাল সাপোর্ট, জ্যামিং ও ইলেকট্রনিক কাউন্টার মেজার প্রযুক্তি। তুরস্কের কাছে কেন? কারণ তুরস্ক এমন এক দেশ যারা রাজনৈতিক শর্ত ছাড়াই উন্নত অস্ত্র সরবরাহ করে। রাশিয়া বা আমেরিকার মতো নয়। আঙ্কারা অস্ত্র দেয় মিত্রতা ও বিশ্বাসের ভিত্তিতে। তুরস্ক এরই মধ্যে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ প্রতিরক্ষা অংশীদার। বাইরাক্তার TB2 ড্রোন, মাল্টিপল রকেট লঞ্চার এবং প্রতিরক্ষা রাডার সবই এর আগেই বাংলাদেশে সরবরাহ করেছে। তুরস্কের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ শুধু ক্রেতা নয়, আমাদের অংশীদার।
তুরস্কের আত্মবিশ্বাস এই হেলিকপ্টারের পারফরমেন্সে। T-129 অ্যাটাক হেলিকপ্টার 2টি শক্তিশালী ইঞ্জিন চালিত, সর্বোচ্চ গতি ঘণ্টায় 280 কিলোমিটার, একটানা 3 ঘণ্টা আকাশে থাকতে পারে এবং প্রায় 560 কিলোমিটার রেঞ্জ কভার করতে পারে। এটি 20,000 ফুট উচ্চতা পর্যন্ত উঠতে সক্ষম, যা পাহাড়ি অঞ্চলে নিখুঁত অপারেশনের জন্য আদর্শ। 1 সেকেন্ডে প্রায় 11 মিটার উচ্চতা অর্জন করতে পারে। অস্ত্রের তালিকা ভয়ঙ্কর: 500 রাউন্ড বহনক্ষম রোজারি গান, 8টি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, 8টি স্টিঙ্গার এয়ার টু এয়ার মিসাইল, উন্নত বাংকার ব্লাস্টার বোমা। এর মানে 15 থেকে 20 কিলোমিটার দূর থেকে পাহাড়ি ঘাঁটি বা গেরিলা টার্গেট ধ্বংস করা সম্ভব। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধের সময় এই হেলিকপ্টারের কার্যক্ষমতা প্রমাণিত হয়েছে, বিশেষ করে ড্রোন ও হেলিকপ্টারের সমন্বিত আক্রমণে। বাংলাদেশের পাহাড়ি ভূখণ্ডের জন্য এর চেয়ে কার্যকর সমাধান আর হতে পারে না। বলার অপেক্ষা রাখে না, এই ধরনের কেনাকাটায় ভূ রাজনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে আকর্ষণীয় দিক হল এই চুক্তির জন্য ওয়াশিংটনের অনুমোদন পাওয়া গেছে। যেখানে পাকিস্তান একই চুক্তি করতে ব্যর্থ হয়েছিল, সেখানে বাংলাদেশকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। কেন এই পার্থক্য? কারণ ভূ রাজনীতি বদলাচ্ছে। ওয়াশিংটন এখন চায় দক্ষিণ এশিয়ায় একটি ভারসাম্যপূর্ণ শক্তি থাকুক, যাতে চীনের প্রভাব সীমিত থাকে কিন্তু ভারতের একছত্র আধিপত্য না বাড়ে। বাংলাদেশ সেই ভারসাম্যের রাষ্ট্র, যে দেশ মার্কিন নীতি, চীনা অর্থনীতি, তুর্কি প্রযুক্তি এবং ইসলামী দুনিয়ার বিশ্বাস সব একসঙ্গে ধারণ করতে পারে। এই অনুমোদন শুধু সামরিক নয়, বরং এক নিঃশব্দ রাজনৈতিক সিগন্যাল। ওয়াশিংটন এখন ঢাকাকে পার্টনার হিসেবে দেখছে, ক্লায়েন্ট নয়। বাংলাদেশ শুধু হেলিকপ্টারই নয়, তুরস্কের হিসার এয়ার ডিফেন্স সিস্টেম, KA ড্রোন এবং আঙ্কা ড্রোন কেনার দিকেও এগোচ্ছে। এইসব প্রকল্পের সম্মিলিত বিনিয়োগ প্রায় $1.2 বিলিয়ন ছাড়াবে। এর মানে দাঁড়াচ্ছে ঢাকা আর কোনো নির্ভরশীল ক্রেতা নয়, বরং নিজস্ব প্রতিরক্ষা শিল্পের পরবর্তী ধাপে যাচ্ছে। তুরস্ক বাংলাদেশের মাটিতে রক্ষণাবেক্ষণ কারখানা তৈরি করবে, যেখানে স্থানীয় প্রকৌশলীরাও কাজ করবেন। এভাবে সামরিক শিল্পে বাংলাদেশের আত্মনির্ভরতার পথ খুলছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি অস্ত্র চুক্তি নয়, বরং এক দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্কের ভিত্তিপ্রস্তর। রাত নেমেছে পার্বত্য চট্টগ্রামে। দূরে জোনাকির মতো আলো জ্বলছে সেনানিবাসের প্রান্তে। এক সৈনিক দাঁড়িয়ে আছে পাহাড়ের ঢালে, হাতে নতুন অ্যাটাক হেলিকপ্টারের ছবি। তার চোখে জ্বলছে গর্ব, আরেক যুগের সূচনা দেখার গর্ব। বাতাসে ভেসে আসছে নিঃশব্দ প্রতিজ্ঞা। এবার আর কেউ একতরফা গুলি ছুড়বে না, এবার আকাশ থেকেও জবাব আসবে। দূরের পাহাড়ের পেছনে তখন মৃদু গর্জন। নতুন হেলিকপ্টার স্কোয়াড্রনের ইঞ্জিন চলছে ট্রায়াল ফ্লাইটে। আকাশে কালো রঙের ধাতব ছায়া ছুটে যাচ্ছে, যেন দেশের পাহাড়, সীমান্ত ও সার্বভৌমত্বের এক নতুন প্রহরী জন্ম নিচ্ছে। সৈনিকের চোখে এক চিলতে হাসি। সে ফিসফিস করে বলল, এবার আমরা শুধু রক্ষা করব না, প্রতিরোধ করব। আকাশের গর্জনের নিচে ভেসে এলো এক নরম সুর। বাংলাদেশ আর প্রতিরক্ষায় নয়, আকাশে উঠছে আত্মমর্যাদার প্রতীক হয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, সম্মানিত অতিবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আয়োজকদের, যারা আজকের এই সুন্দর আয়োজনটি করেছেন, যেখানে আমরা সবাই আমাদের ভিন্ন ভিন্ন। আজ আমরা যারা এখানে উপস্থিত, আমরা সবাই একরকম নয়। আমাদের আদর্শ আলাদা, অভিজ্ঞতা আলাদা, দৃষ্টিভঙ্গিও আলাদা, কিন্তু তারপরেও আমরা একসাথে বসেছি, আলোচনা করছি, কারণ আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি। আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি, একের পর এক শুনছি। এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। আমার আগে যারা সম্মানিত প্যানেলিস্টরা কথা বলেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা অনেক কিছু বলেছেন, হয়তো বা আমিও বলে ফেলবো। সো আমাদের একটা মাইন্ডসেটে আই থিঙ্ক সিমিলারিটি আছে। আমার খুব ভালো লেগেছে শুনে। আমি আজ এখানে দাঁড়িয়েছি ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে। বাংলাদেশের এই পলিসি লেভেলটায় আমার প্রথম বক্তব্য এটা। আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে।
তবু আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে। Today's dialogue is about women shaping the nation. But before we speak about shaping the future, we must be honest about the everyday lives, realities shaping women's lives in Bangladesh. My earliest understanding of women's roles in society came from my family, as it does for most of us. Long before we encounter policies or laws or institutions, our homes become our first classrooms. They teach us what is possible, what is acceptable, and what is expected. In my home, certain things were never questioned. It was never questioned whether a woman could pursue an exemplary medical career while raising a family. It was never questioned whether a woman could build a nationwide social welfare organization on her own merit. It was never questioned whether a woman was fit to lead, to command authority in a room full of men. And it was never questioned whether the men in our lives would stand alongside the women in their lives as equals. My mother continued to excel professionally as a cardiologist in government hospitals, often in patriarchal settings, because she had encouragement and support at home to balance both career and family. In 1979, my Nanu, Saida Iqbal Mand Banu, began using her own home to open a free elementary school for vulnerable and disadvantaged children. What began as a personal act of care grew into one of the earliest NGOs in Bangladesh, Shurubhi, creating meaningful and lasting change in young people's lives. The belief that women's dignity must be recognized both privately and publicly was also reflected in my grandparents' lives and leadership beyond our family. My grandfather, President Zia Rahman, understood that development was incomplete if women were excluded. He saw women as capable contributors at home, at work, and in public life. And that belief carried into the choices he made as a leader. Under his leadership, the expansion of the garment sector meant millions of women entered formal work for the first time, gaining independence and income. The creation, then, of the Ministry of Women's Affairs reflected a conviction that improving the lives of women and girls required intention and structure. These were not just policy decisions, but they were an extension of the values that he lived by personally. That foundation was carried forward by my grandmother, Begum Khaleda Zia, who understood the transformative power of education that gave women voice, choice, and confidence. Under her leadership, girls' education was treated as a right, not a privilege. Free secondary schooling, alongside programs such as Food for Education, Cash for Education, helped keep millions of girls in schools and change the course of families across the country. Her female secondary school assistance project achieved gender parity for the first time in secondary education and became a model replicated beyond Bangladesh. আমি যদি একটু সময় নিয়ে অ্যাকচুয়ালি একটা ঘটনা মনে এসেছে দাদুর ব্যাপারে, এটা বলতে বলতে। দাদু যখন আমাদের সাথে লন্ডনে ছিলেন গত বছর প্রথমের দিকে, উনি যখন এসেছিলেন তখন হাসপাতালে ছিলেন কিছু চিকিৎসার জন্য। ওখানে বিভিন্ন দেশ থেকে নার্স ছিল, ডাক্তার ছিলেন, এবং একটি নার্স ছিলেন নাইজেরিয়া ওয়েস্ট আফ্রিকাতে। আম্মা আব্বা একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিল, তো নার্স তারপরে বলেছে যে ও আমি তো আপনার মাকে চিনেছি। আম্মু আব্বু বললো কিভাবে? আপনার মাই প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না? আম্মু আব্বু তো অবাক, হ্যাঁ আপনি কিভাবে জানেন? তো নার্স তারপরে বললো যে আপনাদের যে উনি যে এত কিছু করেছেন এই মেয়েদের শিক্ষার জন্য, স্পেশালি প্রাইমারি এডুকেশন, ফুড ফর এডুকেশন, ক্যাশ ফর এডুকেশন, এগুলো আমাদের সরকার ওই 35-30 বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল। আর ওই কারণে লক্ষ লক্ষ মেয়েরা গ্রাম অঞ্চলে, ওদের দেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় সদরে এখনও শিক্ষা পাচ্ছে, অন্তত প্রাইমারি এডুকেশন লেভেলে। সো ভাবলাম একটু শেয়ার যদি করি, এখানেই করবো আপনাদের সাথে। জি। She also understood that education alone
was not enough if women were not supported to remain in public and economic life. Supporting women to access credit, build livelihoods, and grow small businesses mattered. So did recognizing the realities of motherhood, of childcare, and that required systems being strengthened around maternity leave and childcare, which she did. That is because women were made to choose between family and participation in the economy. For me, these legacies show the values that I saw both reflected at home and in public. I was privileged to grow up surrounded by exceptional women, confident, capable, and accomplished. I was equally fortunate to have male role models, including my father and my grandfather, who valued those women and never felt threatened by their strength or ambition. In fact, the four most important people in my father's life, in my opinion, have been women for decades. And he has treated them with deep respect and reverence, not as an exception, but as the norm. Because of this, I grew up with what I now recognize was a skewed understanding of society. Living between Bangladesh and the UK taught me something important. Policies and access alone do not create equality. You can expand education, pass laws, set national targets, but if social norms and daily expectations and mindsets remain unequal, empowerment remains fragile. This is not about overt discrimination. Inequality often survives through habit and comfort, through what feels normal. In Bangladesh, women still perform around 85% of unpaid household and care work, spending over 7 times as many hours as men on this labor each day. This work is valued at 19% of our GDP and remains largely invisible in economic planning and national decision-making. This makes something very clear. Gender equality is not a women's issue, it is an economic and national issue. When women carry the bulk of responsibility, their participation in the formal economy suffers. Despite significant gains in girls' education, women's labor force participation in Bangladesh remains below 40% compared to over 80% for men. Women are far more likely to step back from paid work after marriage or childbirth, not because they lack ability or ambition, but because systems assume they will absorb the cost. This imbalance begins early. Girls are expected to adjust their ambitions around family needs, while boys are rarely taught that responsibility and care are shared obligations. Over time, this became structural and progress stalls. Women are already leaders, and many of those leaders are in this room today. Women who have carried institutions, families, movements, and communities forward, generation after generation. Bangladesh's progress bears your fingerprints, even when history has not always said your name out loud. This brings me to a central point. Belief means nothing without action. To the men among us, our fathers, our brothers, our sons, our husbands, our colleagues and friends, your support for women's rights matters. Your celebration of women's success matters, but equality cannot survive on words alone. If systems and expectations continue to rely on women's sacrifice as the default, inequality continues comfortably. Fathers, in particular, I believe, have a unique role in breaking this cycle. I'm an only child, and I never was once made to feel that my parents wished for a son instead. My father once scolded someone for even asking that question. He understood that while I was treated with respect and care at home, the world outside would not always be the same. So he made sure that I could navigate it with confidence. What shaped me were not his speeches, but his consistency. Through his daily choices, he showed me what I should expect from the world. This is how change becomes sustained. When men confront in our lives, in our homes, unconscious bias honestly and model their behavior through respect and action, they create space for women not just to survive, but to thrive. In Bangladesh, the cost of inaction is visible. Girls' dropout rates sharply rise during adolescence.
women in public life, in leadership, face harsher judgment. In Bangladesh alone, there's a statistic that 78% of women have faced harassment online, primarily from Facebook. Education and opportunity collapse if inequality at home and in mindset remains untouched. And for a country facing climate change, economic and political transition, demographic pressure, Bangladesh cannot afford to sideline half its population through exhaustion and social expectation. When women are welcomed rather than sidelined, they do not only change their own lives, they change the future of their families and the future of the nation. If Bangladesh wants real progress, not symbolic success stories, but sustained national development, then empowerment cannot stop only at classrooms, only in offices or policies. They must reach our homes, our institutions, and our mindsets, and it must be the responsibility of all of us. I thank you all for engaging in an inclusive dialogue today that reflects the true spirit of progress. Thank you. Thank you so much for your valuable opinion and remarks, Barrister Jaima Rahman. May I kindly request you to be seated on the stage with us.